দর্শক আমার সাথে রয়েছেন ফয়সাল তিতুমির ভাই। ভাই আপনার তিনটা প্রশ্ন করবো, বেশি করবো না। প্রথম প্রশ্ন হচ্ছে মিথুনের চেয়ে জাকের দাম বেশি। দুই নম্বর হলো দুই ভাইরা দল পায়নি। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন খেলবে হচ্ছে সোহানের ক্যাপ্টেন্সিতে। আপনি একটু ব্যাখ্যা করেন বিষয়গুলো, আর পুরো বিষয়টা কেমন দেখলেন আজকের এই প্লেয়ার নিলাম। আচ্ছা, আমরা বরং 3 নাম্বারটা থেকে শুরু করি। লিটন কুমার দাসের এটা খুবই খুবই সারপ্রাইজিং ছিল। মানে ইনফ্যাক্ট এটা পুরো আমাদের অকশন রুমে সবাই খুব একটা সারপ্রাইজিং একটা সাউন্ডই আমরা করেছি, বিকজ তার একটু আগেই ফার্স্টে ছিল আরেকটা বড় সারপ্রাইজ নাইম শেখের, যেটা এখন পর্যন্ত হাইয়েস্ট বিড আমরা দেখতে পাচ্ছি, হাইয়েস্ট মূল্য তিনি পেয়েছেন। সেক্ষেত্রে লিটন কুমার দাসকে এক্সপেকটেশন আরো বেশি ছিল, স্বাভাবিকভাবে মনে হচ্ছিল কারাকের হবে, কারণ তিনি ছিলেন একমাত্র রেকগনাইজড স্টার অফ ন্যাশনাল টিম, ক্যাপ্টেন, যাকে ডিরেক্ট সাইনিং এ তিনি জানেন, এবং যেটা অ্যাকচুয়ালি আমি কোনো সোর্সের কথা বলতে পারবো না, নানান কথা শোনা যাচ্ছে যে তিনি এত টাকা চেয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজিগুলো রাজি হয়নি, এবং সেটারই বোধহয় একটা প্রভাব অকশনে পড়েছে। একটা দুটো টিম ছাড়া খুব বেশি তাকে নিয়ে আগ্রহ দেখায়নি, এটা খুবই ইন্টারেস্টিং। এবং শেষ পর্যন্ত তিনি মানে অনেক কমেই বলবো লিটন কুমার দাসের হিসাবে 75 লাখ টাকায় তিনি যাচ্ছেন এবং রংপুরে খেলবেন। আমার মনে হয় এইটা কোনো বড় বিষয় না যে তিনি কার ক্যাপ্টেন্সিতে খেলছেন, কারণ লিটন কুমার দাস যখন খেলেন তিনি আসলে তার মতো করেই খেলেন অবভিয়াসলি। বাট ইন্টারেস্টিং হবে কিপিংটা কে করেন, লিটন কুমার দাস এবং নুরুল হাসান সোহান দুজনের মধ্যে। ন্যাশনাল টিমে সাধারণত আমরা লিটনকে কিপ করতে দেখেছি, তার অধীনে সোহানকে খেলতে দেখেছি, এবার সোহানের অধীনে লিটন কুমার দাস খেলবেন, এবং তাদের কেমিস্ট্রিটা কি হয় এটা হবে খুবই মজার একটা দেখার। বাট লিটন কুমার দাসের ওভারঅল আমি বলবো যে এই বিপিএল এর অপশনটা আমার ধারণা তিনি নিজেও এখন মাথায় চুল ছিটছেন যে আসলে আমার কোথায় ভুল হয়েছে, বিশেষ করে নাইম শেখের ওটা দেখার পরে, এবং আপনি আরো কিছু সারপ্রাইজিং। বাট অপশনের মজাটাই এটা, মানে অনেক আনপ্রেডিক্টেবল হয় এবং অনেকে আসলে খুব এক্সাইটিং ভাবে দাম বেড়ে যায় কারো কারো, আবার কারো কারো দাম অনেক কমে, যেটা লিটন কুমার দাসের ক্ষেত্রে হয়েছে। ওভারঅল এবার যদি আমি বিপিএল এর অকশন নিয়ে বলি, তাহলে আমরা একটা জিনিস বলতে হবে যে বিপিএল আমরা সাধারণত যেটা দেখে অভ্যস্ত সেটাই, একটু হজবরল, একটু এলোমেলো, অগোছালো, কনফিউশন, সে সবই ছিল এই বিপিএল এর অকশনেও। তো সেটা তো অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনার বাকি যে দুটো প্রশ্নে যদি আমরা এবার যাই, দুই ভাইরা দল পেল না, এটা আমার কাছে সারপ্রাইজিং ছিল। আমি মনে হচ্ছে মাহমুদুল্লাহ রিসেন্টলি প্র্যাকটিস শুরু করছিলেন, আমি ভাবছিলাম মাহমুদুল্লাহ পাবেন, বাট কেন মাহমুদুল্লাহকে আমার মনে হয় যে কোনো টিম এখন হয়তোবা অ্যাজ আ মেন্টর প্লাস প্লেয়ার ওরকম একটা রোলে তাকে নিলে তার জন্য বেস্ট স্যুট হতো, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ টানা বিপিএল এর এই 1.5 মাস ধরে সবগুলো ম্যাচ খেলার মতো তিনি ফিট কিনা, তিনি কতটা নিজেকে কন্টিনিউ ওই ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারতেন, সেটা হচ্ছে একটা প্রশ্ন। এবং একই সাথে তিনি ওই রোলটাতে গেলে বরং একটা দলের জন্য একটা অ্যাসেট হতো। মাহমুদুল্লাহ রিয়াদ ড্রেসিং রুমে আছেন, হি ইজ ভেরি কাম, ফিনিশ করতে পারেন ম্যাচ, সেটার জন্য অন্য ইয়াং ক্রিকেটারদেরকে তিনি অনুপ্রাণিত করতে পারতেন, এবং নানান মানে এটা একটা দারুণ ব্যাপার হতো যদি তার সঙ্গে এই টুর্নামেন্ট শুরুর আগেই কোনো দল ওই রকম একটা চুক্তিতে তার সঙ্গে যেতে পারতো। সেটা হয়নি, এবং তিনি যেহেতু অ্যাজ আ প্লেয়ার আসলে তিনি আনসোল্ড থাকবেন, এটা বরং খুবই স্বাভাবিক বিষয়। আমার কাছে মনে হয়েছে এটা খুব একটা চমক জায়গায় না। মুশফিকুর রহিম আমার মনে হয় এটা তো আবার আরেকটা রিবিড হবে, এবং তখন হয়তো বা মুশফিকুর রহিমকে কোনো না কোনো দল নেবে, এখন আমার মনে হয় সেই সম্ভাবনা আছে। কারণ মুশফিকের যেটা সুবিধা হচ্ছে যে আপনি তাকে আসলে 3টা ভাবে ইউজ করতে পারবেন, তার ক্যাপ্টেন্স ব্রেন আছে, উইকেট কিপার এবং ব্যাটসম্যান। মিডল অর্ডারে আসলে আমাদের দেখবেন আপনার ম্যাক্সিমাম টিমগুলোর প্রবলেমটা হবে গিয়ে মিডল অর্ডারে। আমরা যে সমস্ত প্লেয়ারদের নাম শুনছি বা ডিরেক্ট সাইনিং সব টপ অর্ডার ব্যাটার, মিডল অর্ডারে মুশফিকুর রহিমের মতো একজন ভেটারান ক্রিকেটার থাকে যে কোনো দলের জন্যই আসে। এবং বিপিএল আসলে এই উইকেটে যেভাবে খেলা হয়, এমন না যে আপনাকে আসলে 150-200 স্ট্রাইক রেটে ব্যাট করতে হয়। এরকম ব্যাটসম্যান দরকার মিডল অর্ডারে যে 100-110-20 স্ট্রাইক রেটে ব্যাট করে আপনাকে রানটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারে, সেটার জন্য আমার একটা পারফেক্ট স্যুট হতো মুশফিকুর রহিম। আমি স্টিল আমার মনে হয়, আমি জানি না এই ভিডিওটা যখন যাবে তখন হয়তো দেখবো মুশফিকুর রহিমকে কোনো না কোনো দল নিয়ে নিয়েছে। শেষ প্রশ্ন, জাকের আলী অনেক থেকে মোহাম্মদ মিথুনের দাম বেশি, এটা কি কাকতালীয় নাকি নোয়াখালী টিমের মাইন্ড ব্লোয়িং স্ট্র্যাটেজি, কি মনে হয়? প্রথমত হচ্ছে আমাদের ক্রিকেটটা, আমাদের এখন লাইফের সবকিছু খুবই সোশ্যাল মিডিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। জাকের আলীর ব্যাপারটা আমার এটা পার্সোনাল ওপেনে মনে হয় সোশ্যাল মিডিয়া দ্বারাই তাড়িত হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, কারণ জাকের আলীর যে নেগেটিভ ফিডব্যাক আপনি সোশ্যাল মিডিয়ায় জাকের আলীকে নিয়ে যে পরিমাণ সমালোচনা, পারফর্ম তো তিনি করতে পারছেনই না, সবকিছু মিলে তার লিমিটেশন নিয়ে অনেক কথা হচ্ছে, তিনি লেগ সাইড ছাড়া খেলতে পারেন না। এবং যেহেতু জাকের আলী অ্যাজ এ কিপার, আপনি যদি শুধু চিন্তা করেন তাকে আসলে শুধু কিপার হিসেবে কোনো দল আসলে ওইভাবে ইন্টারেস্টেড হয়নি স্বাভাবিকভাবেই, ফলে এই কারণেই তার টাইমিংটা আসলে খারাপ হয়েছে জাকের আলীর। এবং সে কারণে আমার মনে হয়েছে যে এই সমস্ত জিনিস চিন্তা করে, ব্র্যান্ড ভ্যালু চিন্তা করে হয়তো ফ্র্যাঞ্চাইজিগুলো তার উপর ইনভেস্ট করতে খুব বেশি আগ্রহ দেখায়নি, একেবারেই খুব অল্প দামেই তাকে পেয়েছে।
মিঠুনের যে ব্যাপারটা হচ্ছে যে মিঠুন আবার আপনার বিপিএল এর না ওর একটা খুব ভালো ট্র্যাক রেকর্ড আছে মিঠুনের, সেইটা প্রবাবলি আরেকটু বেশি আমার মনে হয় যে টিমগুলোকে আগ্রহী করেছে। বাট একই সাথে হ্যাঁ, নোয়াখালী খুবই সারপ্রাইজিং, তারা শুরুর দিকে একটা লম্বা সময় পর্যন্ত প্লেয়ারই কেনে নেই অনেকটা সময়, কিন্তু সবগুলো বিডে তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম মাঝে মধ্যেই। এখন আসলে আমি জানি না, তবে এইটা আমার মনে হয় যে এইটাও এক্সপেক্টেড জাকের আলীটা, মিঠুনেরটা বরং আনএক্সপেক্টেড, তিনি কতটুকু দিতে পারেন টাইম বলছে আসলে।